চীন চেয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর ভেতরে একটা আলাদা ডেভেলপমেন্ট ব্যাংক গড়ে তুলতে, আর এবার সেই দীর্ঘ প্রতীক্ষার ইতি ঘটল, সবুজ সংকেত মিলেই গেল। রিসেন্ট টাইমসে চীনের তিয়ানজিং শহর এক বড় মঞ্চে পরিণত হয়েছিল। সারা বিশ্বের দৃষ্টি ছিল সেদিকে, কারণ একদিকে সেখানে এসসিও সামিট বসেছিল। স্বাভাবিকভাবেই আমেরিকার ট্রাম্পও বিষয়টাকে খুবই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন, কারণ রাশিয়া, চীন আর ভারত এই তিন শক্তি এবার আরও কাছাকাছি সরে এসেছে। এই সম্মেলনের সবথেকে চমকপ্রদ ঘোষণা ছিল শি জিনপিং পুশেস ফর অ্যান এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক টু কাউন্টার ইউএস লেড ফিনান্সিয়াল সিস্টেম। মানে একেবারেই স্পষ্ট যে বিশ্ব ব্যাংক আর আইএমএফ যেভাবে আমেরিকার নেতৃত্বাধীন অর্থনৈতিক শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ জানাতেই একটি নতুন ব্যাংকের পরিকল্পনা হচ্ছে। এখানেই বড় প্রশ্ন উঠছে যে এই এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক আসলে কেমন হবে? ব্রিক্সের নিউ ডেভেলপমেন্টের ব্যাংকের মতোই কি হবে, নাকি আবার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ধাঁচে কাজ করবে? আর সবথেকে গুরুত্বপূর্ণ যে এটা কি সত্যিই ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এর মতো বড় জায়ান্টকে টেক্কা দিতে পারবে? এই উত্তরগুলোই সামনে আসছে খুব শীঘ্রই। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নজরে এসেছে যে প্রধানমন্ত্রী মোদিও এই বৈঠকে সরাসরি অংশ নিয়েছিলেন, আর সেখানেই অফিশিয়ালভাবে ঘোষণা হলো যে এসসিও ফ্রেমওয়ার্কের অধীনে গঠিত হবে এই ডেভেলপমেন্ট ব্যাংক। মনে রাখবেন, এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। প্রায় 10 বছর ধরে আলাপ আলোচনা, ঠোকাঠুকি আর লবিং চলার পর অবশেষে এই প্রজেক্ট এগোচ্ছে। আর এই প্রজেক্টের পেছনে সবথেকে বড় চালিকা শক্তি হলো চীন নিজেই। বলা যায় এটি তাদের এক ধরনের ড্রিম প্রজেক্ট, সেটাকে তারা সামনে রেখে নেতৃত্ব দিয়ে বাস্তবে রূপ দিতে চাইছে। এবার আসি আসল ডিসিশনে। চীনের ফরেন মিনিস্টার ওয়াং হু অফিসিয়ালভাবে জানিয়ে দিলেন যে এসসিওর মেম্বার দেশগুলি একসঙ্গে মিলে একটি ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করতে রাজি হয়েছে। এই অনুমোদনটি লেখা আছে টায়াংজিং ডিক্লারেশনের ভেতরে, কিন্তু এখানে একটি টুইস্ট আছে। ডিক্লারেশনে বলা আছে যে ইন্টারেস্টেড মেম্বার স্টেটস উইল পার্টিসিপেট, মানে এসসিওর সব দেশকে জোর করে ঢুকতে হবে না। যদি ভারত চায় তাহলে একেবারে বাইরে থেকেও থাকতে পারবে। একে বলা যায় একটি ফ্লেক্সিবিলিটি ক্লজ, যাতে দেশগুলি নিজের সুবিধা মতো সিদ্ধান্ত নিতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো এখনো কোনো নির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করা হয়নি। 1 বছর পর লঞ্চ হবে নাকি 2 বছর পর, সেটা খোলাখুলি বলা হয়নি। এখন শুধু শুরু হচ্ছে গভর্নেন্স স্ট্রাকচার, অপারেশনস, ক্যাপিটাল কন্ট্রিবিউশন এসব নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক। কিন্তু বড় প্রশ্ন হলো এই ব্যাংকের মূল উদ্দেশ্য কি? অফিসিয়ালি বলা হচ্ছে 3টি জিনিসকে টার্গেট করা হবে: ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট আর সোশ্যাল ডেভেলপমেন্ট প্রজেক্টস। মানে এসসিও অঞ্চলের ভেতরে যত বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট হবে তার ফান্ডিং এই ব্যাংক করবে। তবে এটাকে আলাদা করে দেখা যাবে না, এটা জুড়ে যাবে এসসিওর আরও অনেক ইনিশিয়েটিভের সঙ্গে, যেমন রিজিওনাল এনার্জি কোঅপারেশন প্ল্যাটফর্ম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন সেন্টার আর চীনের নিজস্ব বেইদেউ স্যাটেলাইট সিস্টেমের অ্যাক্সেস। সব মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ ইকোসিস্টেম বানানোর পরিকল্পনা চলছে। এর পাশাপাশি এসসিও ঘোষণা করেছে নতুন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি 2026 to 2035, আর এই ব্যাংক সেই দীর্ঘমেয়াদী ভিশনের সঙ্গেই পুরোপুরি অ্যালাইন করছে। এবার আসি শি জিনপিং এর বক্তব্যে। তিনি কোনো ঘুরিয়ে কথা বলেননি, সরাসরি বললেন এই ব্যাংক যত তাড়াতাড়ি সম্ভব গড়ে তুলতে হবে। আর এর জন্য তিনি 3টি বিষয়ে জোর দিলেন: ইনফ্রাস্ট্রাকচার আর এনার্জি কানেক্টিভিটি আরও শক্তিশালী করা, ডেভেলপমেন্ট ব্যাংকে ব্যবহার করা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের হাতিয়ার হিসেবে, আর ইউএস ডমিনেটেড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর ওপর থেকে ডিপেন্ডেন্সি কমানো। অর্থাৎ শি জিনপিং এর মেসেজ একেবারে ক্লিয়ার ছিল যে এই ব্যাংক শুধু অর্থনৈতিক উদ্যোগে নয়, বরং এক ধরনের জিওপলিটিক্যাল কাউন্টার ওয়েপন। এর মাধ্যমে আমেরিকা নেতৃত্বাধীন ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে নির্ভরতা কমিয়ে এক নতুন মাল্টিপোলার ফিনান্সিয়াল আর্কিটেকচার দাঁড় করানোই চূড়ান্ত লক্ষ্য। এখন আরও একটি ইন্টারেস্টিং অ্যানাউন্সমেন্ট যেটি শি জিনপিং করেছেন, যে আগামী 3 বছরের মধ্যে এসসিও দেশগুলিকে চীন 1.4 বিলিয়ন লোন দেবে। যদিও এটা সরাসরি ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে যুক্ত নয়, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে চীন এখানে সফট ডিপ্লোম্যাসি খেলছে, লোন দিয়ে অন্য দেশগুলিকে নিজের প্রভাবের আওতায় আনার চেষ্টা করছে। এবার প্রশ্ন হলো এই নতুন এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক আগের সিস্টেমগুলি থেকে আলাদা কিভাবে? এক হচ্ছে এসসিও ইন্টার ব্যাংক কনসোর্টিয়াম, যেটা শুধু একটা কোঅর্ডিনেশন প্ল্যাটফর্ম ছিল। মেম্বার দেশগুলির ডেভেলপমেন্ট ব্যাংকস একে অপরের সঙ্গে মিটিং করত, তথ্য শেয়ার করত, কিন্তু এখানে কোনো পুলড ক্যাপিটাল বা ইন্ডিপেন্ডেন্ট লেন্ডিং পাওয়ার ছিল না। নাম্বার 2, ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হয়েছিল ইকুয়াল শেয়ার হোল্ডিং মডেলে। 5 ফাউন্ডিং ব্রিক্স দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এদের সবার সমান অংশীদার ছিল। পরের নতুন ব্রিক্স মেম্বারদের কোনো শেয়ার হোল্ডিং নেই। এর অথরাইজড ক্যাপিটাল $100 বিলিয়ন পর্যন্ত গেছে। এরপর থার্ড হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এটাও চীনের নেতৃত্বাধীন, কিন্তু এখানে ওয়েটের শেয়ার হোল্ডিং রয়েছে। চীন সব থেকে বড় শেয়ার হোল্ডার, দ্বিতীয় স্থানে ভারত। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রপোর্শনেট শেয়ারের উপর নির্ভর করে। আর এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক হবে কিছুটা আলাদা। এটা তৈরি হবে এসসিওর জন্য এক্সক্লুসিভ মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকের মতো হবে, যা নিজস্ব ক্যাপিটাল বেস থাকবে। মেম্বার দেশগুলি চাইলে যোগ দিতে
পারবে, না চাইলে বাইরে থাকতে পারবে। ভবিষ্যতে চাইলে পরে জয়েন করার অপশনও রাখা হয়েছে, মানে ফুল ফ্লেক্সিবিলিটি। এখন পর্যন্ত 10টা ফুল মেম্বার আছে: চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এবং বেলারুশ। এদের মধ্যে কে যোগ দেবে, কে বাইরে থাকবে সেটা ওপেন রাখা হয়েছে। তবে এখনো বেশ কিছু ক্রিটিক্যাল ইস্যুস ফাইনাল হয়নি, যেমন ক্যাপিটাল স্ট্রাকচার। কত হবে অথরাইজড ক্যাপিটাল, $100 বিলিয়ন মতো নাকি আরও বেশি? কতটা হবে সাবস্ক্রাইব পেইড ইন ক্যাপিটাল? আর ভোটিং পাওয়ার সব দেশের সমান ভোট কি থাকবে, নাকি ওয়েটেড মডেল হবে যেখানে চীনের হাতে থাকবে সর্বোচ্চ ক্ষমতা, নাকি ভারতের হাতে থাকবে দ্বিতীয় সর্বোচ্চ? গভর্নমেন্ট স্ট্রাকচার একেবারে ক্রুশিয়াল, কারণ এর উপর নির্ভর করবে মেম্বার দেশগুলির কনফিডেন্স। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ দিকের কথা বলা যাক, যে প্রথমত হচ্ছে মেম্বারশিপ ইস্যু। এই এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক কি শুধুই এসসিও মেম্বারদের জন্য রেস্ট্রিক্টেড থাকবে, নাকি বাইরের দেশগুলিও এতে জয়েন করতে পারবে? এখনও এটা পরিষ্কার নয়, তবে এটা স্পষ্ট যে যদি বাইরের দেশগুলির দরজা খোলা হয় তাহলে ব্যাংকের ক্রেডিবিলিটি এবং গ্লোবাল ফুটপ্রিন্ট আরও বাড়তে পারে। দ্বিতীয়ত কারেন্সি ইস্যু। এই সামিটে জোর দেওয়া হয়েছে যে ন্যাশনাল কারেন্সিজের মাধ্যমে ট্রেড বাড়াতে হবে, মানে ডলারকে এড়িয়ে বিকল্প পদ্ধতিতে লেনদেন বাড়ানো হচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে পরিষ্কার যে ডলার ডমিনেন্সকে আন্ডারমাইন করার চেষ্টা। কিন্তু এর একটা রিস্ক আছে। যদি এসসিও দেশগুলি ডলার ছেড়ে ন্যাশনাল কারেন্সি ট্রেড জোরদার করে, তবে ইউএস এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি সম্ভবত স্যাংশনস আরোপ করতে পারে ভারতের মতো মেম্বারদের ওপরেও। এবার আসি ভারতের অবস্থানে। ইন্ডিয়া হলো AIIB অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সেকেন্ড লার্জেস্ট শেয়ার হোল্ডার। আর ইতিহাস বলছে ভারত এর থেকে ব্যাপকভাবে লাভবান হয়েছে। ডেটা বলছে যে ভারত হলো AIIB এর লার্জেস্ট বড়োয়ার, মানে ভারত এখান থেকে সবথেকে বেশি লোন নিয়েছে, তবে সেটা ফ্রিতে নয়, ইন্টারেস্ট সহ ফেরতও দিয়েছে। এতে বোঝা যায় ভারত এই ধরনের মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস থেকে প্র্যাকটিক্যাল বেনিফিট পায়। তাহলে প্রশ্ন যে ভারত কি এসসিও ডেভেলপমেন্ট ব্যাংকেও আগ্রহ দেখাবে? দেখুন, এখন মনে হচ্ছে যে হ্যাঁ, দেখাতে পারে। আনলেস কোনো বড় জিওপলিটিক্যাল ইস্যু আসে, ভারত এটার অংশ হতে চাইবে। তবে সিদ্ধান্ত অনেকগুলি বিষয় নির্ভর করবে, যে গভর্নেন্স মডেল কেমন হবে, ক্যাপিটাল কন্ট্রিবিউশন কতটা দিতে হবে, আর ইনস্টিটিউশনাল সেফগার্ডস থাকবে কি, ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় হবে, অফিস কোথায় হবে। আর এগুলির উত্তর যদি ক্লিয়ার হয় তাহলে ডেফিনেটলি ভারত এর কল নেবে। আর আরও একটি কোশ্চেন যেটা ম্যাটার করছে, যে এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক কি ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে চ্যালেঞ্জ করতে পারবে? এটা বোঝার জন্য আগে ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর কাজ আলাদা করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে লং টার্ম ডেভেলপমেন্ট লোনস দেয়, ইনফ্রাস্ট্রাকচার, পভার্টি রিডাকশন, ক্লাইমেট অ্যাকশন, সোশ্যাল প্রজেক্টস, মানে সফট ইনফ্রাস্ট্রাকচারে বেশি ফোকাস করে। আর IMF ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনের জন্য কাজ করে, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসে লোন দেয়। যেমন পাকিস্তান প্রায় বলে যে আমাদের টাকা দিন। ভারতও 1991 একবার IMF এর কাছে যেতে বাধ্য হয়েছিল, যখন মাত্র 15 দিনের ফরেক্স রিজার্ভ ছিল। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর রোল একেবারে ইউনিক। এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক হয়তো এদের কিছু ক্ষেত্রে কমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু সরাসরি রিপ্লেস বা পুরোপুরি চ্যালেঞ্জ করা বেশ কঠিন কাজ। এখন এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক আসলে কি, এটাও বোঝা দরকার। এর মূল উদ্দেশ্য হলো এসসিওর ভেতরে দেশগুলির ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, ডিজিটাল ট্রেড ফেসিলাইজেশন সব ক্ষেত্রে ফাইন্যান্সিং এর প্রয়োজন মেটানো। মানে এক কথায় এই ব্যাংকটা ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর সরাসরি বিকল্প নয়, বরং ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আর AIIBর মতোই আরেকটা রিজিওনাল ডেভেলপমেন্ট মেকানিজম। তাহলে এর ফাংশনিং কেমন হবে? আসলে এটি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF কে রিপ্লেস করবে না, বরং এসসিও দেশগুলির জন্য অল্টারনেটিভ ফাইন্যান্সিং অপশন দেবে। এখন এখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন ক্যাপাসিটি গ্যাপ। IMF এর লেন্ডিং ক্যাপাসিটি প্রায় 1 ট্রিলিয়ন, ওয়ার্ল্ড ব্যাংকে প্রতি বছর প্রায় 100 বিলিয়ন লোন দেয়। এর তুলনায় এসসিও ডেভেলপমেন্ট ব্যাংকের ক্যাপিটাল খুবই ছোট হতে পারে, তাই ন্যাচারালি এর স্কেল গ্লোবাল জায়ান্টের সমান হতে পারবে না। তারপর রয়েছে এক্সপিরিয়েন্স গ্যাপ। ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কয়েক দশক ধরে চলছে, তাদের হাতে প্রচুর টেকনিক্যাল এক্সপার্টাইজ, গ্লোবাল লেজিটিমেসি, ট্রেন্ড স্টাফ আছে, আর নতুন এসসিও ব্যাংকে এগুলি গড়ে তুলতে অনেক সময় লাগবে। আর 3 নম্বর হচ্ছে ইন্টারনাল ডাইভারজেন্স। এসসিওর অনেক ভেতরেই অনেক জিওপলিটিক্যাল টেনশন আছে, যেমন চীন ভারত সম্পর্কে দ্বন্দ্ব, ভারত পাকিস্তান কনফ্লিক্ট। এগুলি ডিসিশন মেকিংকে আরও স্লো করতে পারে এবং অনেক ক্ষেত্রে ডেডলকও তৈরি করতে পারে। ভারতের মতো দেশ যদি স্ট্র্যাটেজিক্যালি এটাকে ব্যবহার করতে পারে, তাহলে রিজিওনাল ফাইন্যান্সিং এর নতুন ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হতে পারে। কিন্তু একই সঙ্গে রিস্কও কম নয়। ইন্টারনাল টেনশন, গভর্নেন্স ইস্যুজ এবং স্যাংশনসের আশঙ্কা সবই সামনে আছে। বটম লাইন হলো, এই ব্যাংক গ্লোবাল ফিনান্সিয়াল আর্কিটেকচারকে রাতারাতি বদলে দেবে না, তবে এটা নিঃসন্দেহে US লেড সিস্টেমের জন্য প্রথম বড় চ্যালেঞ্জের বীজ বপন করছে। শেষ করার আগে আপনাদের জন্য একটাই প্রশ্ন, আপনারা কি মনে করেন এই এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক কি সত্যি বিশ্বের আর্থিক মানচিত্রে গেম চেঞ্জার হতে পারবে, নাকি এটা শুধু চীনের আরেকটা স্ট্র্যাটেজিক এক্সপেরিমেন্ট মাত্র? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনই গভীর ও আকর্ষণীয় জিওপলিটিক্যাল অ্যানালাইসিস পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।